আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আইজিত যে ক্র্যাশ করছে। আজকে ক্লাস আমাদের লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং। সো লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং এর আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো আমরা ফার্স্ট ক্লাসেই আমরা আজকে অনেক কিছু পড়ার চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং এর মডিউল এ তে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড ল। এখানে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সব ধরনের আইনগুলো আমরা জানবো। প্রথম হলো মেইন ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক। আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাংক হলো আমাদের আমাদের সেন্ট্রাল ব্যাংক, আমাদের রেগুলেটরি বডি ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য। তো ওরা কি কি ফাংশন প্লে করে আমার 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 ওরা কি কি ফাংশন প্লে করে আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো অপারেট করার জন্য, অথবা আমার একটা দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে রক্ষা করার জন্য। একটা আমার হলো মানিটারি পলিসি। সো মানিটারি পলিসি আপনি দেখেন, মানিটারি পলিসি নিয়ে আপনি অনেক লেখাপড়া পাবেন, অনেক কিছু পাবেন। আপনি একটু মনে রাখেন, মানিটারি পলিসি হলো একটা পলিসি যেটা বাংলাদেশ ব্যাংক কি করে আমার দিয়ে থাকে, 6 মান্থ অন্তর অন্তর এটা পাবলিশ করে থাকে। মানিটারি পলিসির এম কি, আমি এমটা বলতেছি। হ্যাঁ, এম হইলো মানিটারি পলিসির এম হইলো আমার, আমি এখানে লিখি। হ্যাঁ, মানিটারি পলিসির এম হইলো আমার কি করা, আমার ইনফ্লেশন কন্ট্রোল করা। আমি আইএমএফ আইএনএফ দিয়ে বোঝাচ্ছি ইনফ্লেশন কন্ট্রোল করা। আমি ইনফ্লেশন কন্ট্রোল করা মানিটারি পলিসির একটা এম। আমার এমপ্লয়মেন্ট জেনারেট করা হলো মানিটারি পলিসির একটা এম, এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট জেনারেট করা। আর হলো আমার কি, আমার হলো মানি সাপ্লাই কন্ট্রোল করা। ঠিক আছে, মানি সাপ্লাই কন্ট্রোল করা, ইনফ্লেশন কন্ট্রোল করতে মানি সাপ্লাই কন্ট্রোল করে থাকে। সো আমার মানি সাপ্লাই কন্ট্রোল করা, আমি মানি সাপ্লাই কন্ট্রোল করে থাকি, আমি ইনফ্লেশন কন্ট্রোল করে থাকি। সো এটা হলো আমার আমার মানিটারি পলিসির মেইন মেইন কাজ। ঠিক আছে, তো আমার এই কাজটা কে করে থাকে, বাংলাদেশ ব্যাংক করে থাকে। তো এগুলো কিভাবে ইনফ্লেশন মানি সাপ্লাই কন্ট্রোল করে থাকে, এমপ্লয়মেন্ট জেনারেট করে থাকে, ইনফ্লেশন কন্ট্রোল করে থাকে, এগুলো আমরা আসলে পরবর্তীতে ইন ডিটেল আলোচনা করবো। পরবর্তীতে আছে আমাদের এই সাবজেক্টে এই পড়া আছে। বাংলাদেশ ব্যাংকের সেকেন্ড কাজ হলো ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট। আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা জানি যে ফরেন কারেন্সি আমার যে ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। সো অথবা আমার যে আমার ফরেন কারেন্সিতে আমি কি করতেছি, বাংলাদেশ গভর্নমেন্ট লোন নিচ্ছে অথবা লোনের রিপেমেন্ট করতেছে। তো ফরেন কারেন্সির সাথে আমরা অনেকভাবে জড়িত। এই কারেন্সি ম্যানেজমেন্টের কাজটা হলো বাংলাদেশ ব্যাংক করে থাকে। তো আমরা সবাই রিজার্ভ নিয়ে জানি যে রিজার্ভ যে ম্যানেজ করে এটা বাংলাদেশ ব্যাংক করে থাকে, রিজার্ভ ম্যানেজমেন্ট। ক্রেডিট কন্ট্রোল করে থাকে, আমি কি এগ্রিতে বেশি, যেমন বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে যে 5% লোন পোর্টফোলিওর, কোন একটা ব্যাংকের লোন পোর্টফোলিওর 5% আমার এগ্রিতে থাকাই লাগবে। তো এই যে 5% এগ্রিতে থাকা লাগবে, আমার বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে এটা হলো ক্রেডিট কন্ট্রোল করতেছে। যে আমার ইকোনমিতে যে ক্রেডিট গুলা দিচ্ছে, ব্যাংকগুলো যে লোন দিচ্ছে, লোনগুলা কোন সেক্টরে বেশি হবে, এটা রেট কেমন হবে, লোনের জন্য প্রভিশন কিভাবে রাখা লাগবে, এগুলো বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে থাকে। 4 নাম্বার কাজ হলো সুপারভিশন অফ ব্যাংক। আমি ব্যাংকগুলোকে সুপারভাইজ করে থাকি। তো সুপারভাইজ কিভাবে করে, আমার রেগুলার অডিট করে, রেগুলার অডিট করে আর কি করে, সে গাইডলাইন দেয়, টাইম টু টাইম গাইডলাইন প্রকাশ করে, গাইডলাইনের মাধ্যমে আমার সুপারভাইজ করে থাকি। তারপর বিভিন্ন রিপোর্ট সাবমিট করা দরকার হয়। প্রত্যেকটা ব্যাংক প্রতিনিয়ত রিপোর্ট সাবমিট করতেছে বাংলাদেশ ব্যাংকের কাছে। তো এইভাবে সে সুপারভাইজ করে থাকে। পেমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট, আমরা জানি আমরা কিভাবে পে করতেছি। আমি এটিএম কার্ড ইউজ করতেছি, এটিএম কার্ড ইউজ করতেছি, আমি বিএফটিএন করতেছি, বিএফটিএন করতেছি। ঠিক আছে, প্রতিনিয়ত আমি কি করতেছি, পেমেন্ট করতেছি। সো এই পেমেন্ট সিস্টেমটা ম্যানেজ করে থাকে বাংলাদেশ ব্যাংক। মানি লন্ডারিং প্রিভেনশন, আমরা জানি বাংলাদেশের ব্যাংকের বিএফআইইউ আছে, তাই না? ঠিক আছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, ওই ইউনিট বাংলাদেশ ব্যাংকের একটা ইউনিট। সো সে মানি লন্ডারিং কাজ করে থাকে। 7 নম্বর ইকোনমিক রিসার্চ এন্ড অ্যানালাইসিস, সে কিন্তু ইকোনমিক রিসার্চ এন্ড অ্যানালাইসিস করে থাকে এবং টাইম টু টাইম কিন্তু সে এগুলো প্রকাশ করে থাকে একটা দেশের ডেভেলপমেন্টের জন্য। তো এই 7টা কাজ বাংলাদেশ ব্যাংক পারফর্ম করে থাকে। তো এই বাংলাদেশ ব্যাংকের বোর্ডের কম্পোজিশনটা কি, বাংলাদেশ ব্যাংকের বোর্ডের কম্পোজিশনটা কি, বোর্ডের সবার টপে থাকে গভর্নর। ঠিক আছে, সবার টপে থাকবে গভর্নর, এটা আমরা সবাই জানি। তারপর থাকবে ডেপুটি গভর্নর, ডেপুটি গভর্নর নমিনেটেড বাই ব্যাংক। তো আমার আমার ডেপুটি গভর্নর থাকে, আমার এটা এটা বাংলাদেশ ব্যাংক এটা নিয়োগ দিয়ে থাকে ডেপুটি গভর্নরকে। আর 4 ডিরেক্টর থাকে, যেটা বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিয়ে থাকে, 4 জন ডিরেক্টর থাকে। আর গভর্নমেন্ট থেকে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে 3 জন ডিরেক্টর থাকে। ঠিক আছে, 3 গভর্নমেন্ট অফিসিয়াল টু বি নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট। তো টোটাল ডিরেক্টর হলো 7 জন, 4 জন হলো বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিয়ে থাকে, আর 3 জন হলো গভর্নমেন্ট। টোটাল ডিরেক্টর হলো 7 জন। আর আমার একজন গভর্নর, একজন গভর্নর, একজন ডেপুটি গভর্নর। তো এই 9 জনের মিলে হলো বোর্ড, 9 জন মিলে হলো আমার বোর্ড। ক্লিয়ার? এই বোর্ড অফ ডিরেক্টর ম্যান্ডেট কি, তাদের দায়িত্বটা কি, পরিচালনা পর্ষদের ম্যান্ডেট কি, দায়িত্ব কি? তো দায়িত্ব হইলো বাংলাদেশ ব্যাংক যে আমার অ্যাক্টিভিটিস গুলা করে, আমরা যে 7টা অ্যাক্টিভিটিস এর কথা বলছি, ফাংশন গুলোর কথা বলছি, এই ফাংশন গুলোই আসলে বোর্ড পরিচালনা করে থাকে। সহজ কথায়, বাংলাদেশ ব্যাংকের যে মেইন ফাংশন, এই ফাংশন গুলো কারা করে থাকে, আমার এই বোর্ড মেম্বার করে থাকে। আমার আমরা এখন আমরা বাংলাদেশ ব্যাংকের নিয়ে অনেক কথা বলছি, এখন আমরা কমার্শিয়াল ব্যাংকে চলে যাচ্ছি, অথবা
আমি বাংলাদেশ ব্যাংকের এপ্রুভ ব্যাংকগুলোতে চলে যাচ্ছি, ঠিক আছে, তফসিলি ব্যাংক যেগুলোকে বলা হয়। ভ্যাকেন্সি ইন ডিরেক্টর অফিস অফ ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, আমার ব্যাংকিং কোম্পানি, আমরা জানি ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991, এ দ্বারা আমার ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে। তো কখন ডিরেক্টর হইলো আমার ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, কোন একটা ব্যাংকের ডিরেক্টরশিপের ভ্যাকেন্সি কখন ক্রিয়েট হবে? অনেক কারণে ভ্যাকেন্সি ক্রিয়েট হতে পারে। একটা হলো রেজিগনেশন, কোন ডিরেক্টর রেজিগনেশন দিল, রিজাইন করলো, তাহলে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। দুই নম্বর হলো ডিসকোয়ালিফিকেশন, কেউ যদি পাগল হয়ে যায়, আনসাউন্ড মাইন্ড হয়ে যায়, তাহলে আমার ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। প্রলং অ্যাবসেন্স, কোনো ডিরেক্টর যদি লং টাইম অ্যাবসেন্স থাকে তাহলে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। রিমুভাল, আমার আমার শেয়ার হোল্ডাররা যদি আমার রেজলিউশনের মাধ্যমে এজিএম এ যদি কোনো ডিরেক্টরকে অপশন নিতে বাধ্য করে। ডেথ, কেউ যদি মারা যায়। ব্যাংকারপ্সি, ইনসলভেন্সি, কেউ যদি আমার ইনসলভেন্ট হয়ে যায়। লিগেল ইনক্যাপাসিটি, কেউ যদি আমার আমার আদালত যদি বলে সে ক্যাপাবল না তার ডিরেক্টরশিপ হোল্ড করতে। শেয়ার হোল্ডার সেশন, ফেল টু মেনটেন দ্য মিনিমাম কোটা, আমরা জানি 2% আমার বাংলাদেশ ব্যাংকের আইনে আছে, আমার 2% শেয়ার থাকা লাগবে আমার ডিরেক্টরশিপ হওয়ার জন্য। কোনো কারণে 2% এর নিচে নেমে গেলে আমার কি হবে, ডিরেক্টরশিপ আমি হারাই ফেলবো। স্ট্যাটুটরি রিজন, আমার 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 ব্যাংকিং অ্যাক্ট দ্বারা বা অন্য কোনো আইন দ্বারা যদি মনে হয় যে ও ডিরেক্টরশিপ থাকবে না, তখন ওই কারণে আমার কি হবে, আমার ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। তো এই স্ট্যাটুটরি রিজনে কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক ব্যাংকের আমার কি হয়েছে, বোর্ড এভলিউশন করে দিচ্ছে, বোর্ড ডিজলভ করে দিচ্ছে, তাই না? সো এই 9টা কারণে কি হইতে পারে, আমার ভ্যাকেন্সি ক্রিয়েট হতে পারে আমার তফসিলি ব্যাংকে ডিরেক্টরশিপে। এখন আমরা আবার সেন্ট্রাল ব্যাংকে চলে আসছি। সেন্ট্রাল ব্যাংক, দ্য ব্যাংকার্স ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক আমার আমার সরি, আমি যে ডিরেক্টরশিপের কথা বলছি, ভ্যাকেন্সি ডিরেক্টর অফিস অফ ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, এটা বাংলাদেশ ব্যাংকের একটু আগে যে আমরা ডিরেক্টর পড়ছিলাম যে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর 7 জন হবে, এই 7 জনের ভ্যাকেন্সি কোন কারণে ক্রিয়েট হতে পারে ওইটা পড়ছি মাত্র, ঠিক আছে। আমরা এখনো বাংলাদেশ ব্যাংকে আছি, আমরা এখন চলে যাচ্ছি, বা এখনো আমরা বাংলাদেশ ব্যাংকে আছি, এখন আমরা চলে যাচ্ছি সেন্ট্রাল ব্যাংক, দ্য ব্যাংকার্স ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক অন্যান্য তফসিলি ব্যাংকের ব্যাংক হিসেবে কিভাবে রোল প্লে করে থাকে এটাতে আসতেছি। ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট, কোনো ব্যাংক, কোনো তফসিলি ব্যাংক যদি কোথাও লোন না পায়, সে বাংলাদেশ ব্যাংকের কাছে যাবে, তো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সে লোন নিতে পারবে। ক্লিয়ারিং এর সেটেলমেন্ট, এটা আমরা অলরেডি বলে আসছি যে আমরা যে বিএফটিএন করতেছি, বিএফটিএন এর ক্লিয়ারিং সেটেলমেন্টটা কি করতেছে, বাংলাদেশ ব্যাংক করতেছে। তো এটা ব্যাংকের হয়ে করতেছে, তাই না, অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলোর হয়ে করতেছে। রিজার্ভ রিকোয়ারমেন্ট, আমরা জানি সিআরআর এসএলআর মেনটেন করা দরকার হয় প্রত্যেকটা ব্যাংকে। সো আমার তফসিলি ব্যাংকগুলোকে সিআরআর এসএলআর মেনটেন করা দরকার হয়। সো এই মেনটেনটা আমরা সেন্ট্রাল ব্যাংক মেনটেন করে থাকি। রেগুলেটরি সুপারভিশন, আমার ব্যাংকগুলোকে, সবগুলো ব্যাংকে রেগুলেশন অডিট করে থাকে, রেগুলার সুপারভাইজ করে থাকে আমার বাংলাদেশ ব্যাংক। মানিটারি পলিসি ইমপ্লিমেন্টেশন, মানিটারি পলিসি আমার ইমপ্লিমেন্ট তো সে নিজে নিজে করতে পারবে না, বাংলাদেশ ব্যাংক মানিটারি পলিসি ফর্মুলেট করে এবং ইমপ্লিমেন্ট করে, কার মাধ্যমে করে, প্রাইভেট ব্যাংকগুলোর মাধ্যমে করে, সরি প্রাইভেট না, মানে তফসিলি ব্যাংকের মাধ্যমে করে। তো এখন বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক শুধু ব্যাংকারের ব্যাংক হিসেবে কাজ করে না, সে গভর্নমেন্টের ব্যাংক হিসেবেও কাজ করে, বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে। তো পড়াগুলো খুবই সহজ। তো গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কি কিভাবে কাজ করে, সে গভর্নমেন্ট ডেপোজিটরি। আমি যে ট্যাক্স দিচ্ছি, আমি যে ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকাটা কোথায় যাচ্ছে, সোনালী ব্যাংকের থ্রোতে কোথায় যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকে চলে যাচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক আমার, যদিও সে সোনালী ব্যাংকের ইউজ করতেছে, বাট বাংলাদেশ ব্যাংক কিন্তু গভর্নমেন্টের ডিপোজিট গুলো নিচ্ছে, ট্যাক্সের ডিপোজিট হোক, ব্যাটের হোক, সব ডিপোজিট। পেমেন্ট প্রসেসিং, বাংলাদেশ ব্যাংক যে ধরেন পদ্মা সেতু বানাইছে, হ্যাঁ, তো পদ্মা সেতু যে বানাইছে, এই পদ্মা সেতুর পেমেন্টটা কার মাধ্যমে করছে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করছে। গভর্নমেন্ট সিকিউরিটিজ, আমরা জানি ট্রেজারি বিল বন্ড গভর্নমেন্ট সেল করে, কি করে, সে লোন নেয় মানুষের কাছ থেকে অথবা ব্যাংকগুলোর কাছ থেকে, কার মাধ্যমে সেল করে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেল করে গভর্নমেন্ট। ডেট ম্যানেজমেন্ট, আপনার একটা ব্যাংক গভর্নমেন্টের কিন্তু আমার ভুল করে এসে চলে, আমার বাজেট ডেফিসিট সব ব্যাংকে, মানে বাংলাদেশ গভর্নমেন্টের আছে। সো এই ডেফিসিট সে কাভার দেওয়ার জন্য সে কি করে, ট্রেজারি বিল বন্ড সারে আমার আমার আইএমএফ বিশ্ব ব্যাংক থেকে লোন নিচ্ছে। সো এই ম্যানেজমেন্টটা কি করতেছে, বাংলাদেশ ব্যাংক করতেছে গভর্নমেন্টের হয়ে। ফিসক্যাল এজেন্ট, সে ফিসক্যাল এজেন্ট হিসেবে কাজ করে থাকে। ইকোনমিক স্টেবিলাইজেশন, একটা দেশের ইকোনমি স্টেবিলাইজ করার জন্য সে সব ধরনের কাজ করে থাকে। তো প্রিন্সিপাল অফ বাংলাদেশ ব্যাংক টু ইস্যু নোট, আমরা জানি বাংলাদেশ ব্যাংক কি করে থাকে, আমার নোট ইস্যু করে থাকে, সে নোট ইস্যু করে থাকে। তো নোট ইস্যু করার জন্য সে কিছু প্রিন্সিপাল ফলো করে থাকে। তো এই প্রিন্সিপাল গুলো আমরা এখানে শিখবো। তো প্রথম হলো সিকিউরিটি, সে সে আমার আমার ব্যাংক, আমার নোটের সিকিউরিটি মেজার নিয়ে থাকে। তো আমি আমি করতেছি কি, মানি প্রিন্টিং করতেছি, যে টাকা যে ছাপায় বাংলাদেশ ব্যাংক,
আমার ধরেন এটা একটা টাকা, সো টাকা ছাপানোর ক্ষেত্রে সে কি করে, সিকিউরিটি ফলো করে থাকে, সেফটি অফ কারেন্সি নোট ফ্রম কাউন্টারফিটিং এন্ড ফরজারি। তো কোনো ব্যক্তি যাতে এই নোটটা, একটা বাংলাদেশ ব্যাংক যে আমার নোট ছাপাচ্ছে ওইখানে অনেকগুলো সিকিউরিটি মেজার থাকে, এগুলো আমরা ডিফারেন্ট চ্যাপ্টারে আলোচনা করব, ডিফারেন্ট স্লাইডে আলোচনা করব। তো এই সিকিউরিটি মেজার গুলো ওইভাবে নেয় যাতে এটা এগুলো নকল করতে না পারে, যাতে নকল করতে না পারে, যে কেউ যাতে নকল করতে না পারে, ঠিক আছে। কোয়ালিটি, এখন আমার ডিউরেবল যাতে হয়, আমি যদি নোটটা যদি নষ্ট হয়ে যায়, আমি টাকা যে ছাপাইলাম টাকাটা যদি ধরেন নষ্ট হয়ে যায়, সাথে সাথে টাকা ছাপানো 6 মাস পরে নষ্ট হয়ে যায়, তাহলে তো গভর্নমেন্টে আবার ছাপানো লাগবে। সো এমন ভাবে ওই পেপারে ইউজ করে সে অনেক ওই ধরনের পেপার ইউজ করে যে পেপার গুলা ডিউরেবল, অনেক দিন ধরে ইউজ করা যায়। আপনি দেখুন টাকা, আপনি যেভাবে ইউজ করেন না কেন টাকা কিন্তু নষ্ট হয় না। অ্যাভেলেবিলিটি, কি পরিমাণ টাকা লাগবে, কি পরিমাণ টাকা লাগবে একটা মার্কেটে, ওই অ্যাভেলেবিলিটি এনশিওর করে বাংলাদেশ ব্যাংক। ডিজাইন, আপনাদের মনে টাকার ডিজাইনে কি থাকে, আমাদের হেরিটেজ থাকে, হেরিটেজ এবং কালচার এবং আইডেন্টিটি ফুটাই তোলার চেষ্টা করে টাকার ভিতরে। যেমন ষাট গম্বুজ মসজিদ, ষাট গম্বুজ মসজিদের ছবি থাকে ওইখানে, আমার 2 টাকার নোটে দোয়েলের ছবি আছে, ওইরকম আমার আমার ঐতিহ্য ফুটাই তোলার চেষ্টা করে। 5 নম্বর হলো কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স, গভর্নমেন্ট তো, বাংলাদেশ ব্যাংক কিন্তু চাইলেই টাকা ছাপাইতে পারে না, ইচ্ছা মতো টাকা ছাপাইতে পারে না, তার এগেনস্টে তার কমপ্লায়েন্স থাকে। একটা সময় ছিল গোল্ড স্ট্যান্ডার্ড ছিল, এখন গোল্ড স্ট্যান্ডার্ড নাই। এখন বাংলাদেশ গভর্নমেন্ট কি করে, আমার এক্সপায়ার্ড ট্রেজারি বিল বন্ড, সে ব্যাকএন্ডে রেখে সে টাকা ছাপায়। তো এই ছিল আমার 6টা আমার সিকিউরিটি মেজার বাংলাদেশ ব্যাংক নিয়ে থাকে টাকা ছাপানোর ক্ষেত্রে। এখন আমরা চলে যাচ্ছি মেইন ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি। বাংলাদেশ ব্যাংক, আমরা এখনো বাংলাদেশ ব্যাংকের পড়াশোনায় আছি। তো আমরা বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি দিয়ে থাকে, সে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকে মনিটারি পলিসিতে। তো আমরা বলছিলাম মনিটারি পলিসির মূল উদ্দেশ্য কি, আমার ইনফ্লেশন কন্ট্রোল করা, ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে সে কি করে, মানি সাপ্লাই কন্ট্রোল করে থাকে, আর কি করে সে এমপ্লয়মেন্ট জেনারেট করার চেষ্টা করে। তো এই যে আমার মানি সাপ্লাই কন্ট্রোল করতে গিয়ে, ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে সে কিছু মেকানিজম অ্যাপ্লাই করে থাকে, সে ওপেন মার্কেট অপারেশন করে থাকে। তো আমি একটা একটা শেষ করি। ওপেন মার্কেট অপারেশন মানে হলো ট্রেজারি বিল বন্ড বাই সেল, বাই সেল করে থাকে, ঠিক আছে। তো ধরেন এটা হলো বাংলাদেশ ব্যাংক, তো টাকা যদি মার্কেটে মানি সাপ্লাই যদি কমাইতে চায়, আমার বাংলাদেশ ব্যাংক যদি মার্কেটে মানি সাপ্লাই কমাইতে চায়, তো সে কি করবে, ট্রেজারি বিল বন্ড সেল করবে, সেল করলে কি হচ্ছে দেখেন, সেল করলে ব্যাংকগুলোর কাছ থেকে, আমার আমার ব্যাংক অথবা পাবলিক গুলোর কাছ থেকে, ব্যাংক এবং পাবলিকের কাছ থেকে কি হচ্ছে, টাকা বাংলাদেশ ব্যাংকে চলে যাচ্ছে, তাই না? আমার টাকা বাংলাদেশ ব্যাংকে চলে যাচ্ছে, আমি এর চিহ্ন দিয়ে বুঝাইলাম, বাংলাদেশ ব্যাংকে চলে যাচ্ছে। তো ব্যাংক এবং পাবলিক থেকে যদি টাকা বাংলাদেশ ব্যাংকে চলে যায়, তাহলে মানি সাপ্লাই কমে যায়, ইনফ্লেশন কন্ট্রোল হয়। তো এটা হলো ওপেন মার্কেট অপারেশন। মার্কেটে যখন সে ট্রেজারি বিল বন্ড সেল করলে টাকা বাংলাদেশ ব্যাংকে চলে যায়, মার্কেটে মানি সাপ্লাই কমে যায়। উল্টোটা হইতে পারে, সে যদি মানি সাপ্লাই বাড়াইতে চায় ইকোনমিতে, বাংলাদেশ ব্যাংক কি করবে, আমার ট্রেজারি বিল বন্ড কি করবে, বাই করবে। কি দিয়ে বাই করবে, টাকা দিয়ে বাই করবে, তাই না? তো টাকা হইলো ব্যাংকের কাছে বাড়বে, তখন আমার ইনফ্লেশন বাড়বে, মানি সাপ্লাই বাড়বে ইকোনমিতে। তো এইভাবে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে যখন মনে হয় তার সে টাকা বাড়ায়, মানি সাপ্লাই বাড়ায়, যখন মনে হয় তখন কমায়। তো কখন মানি সাপ্লাই বাড়ায়, যখন ইনফ্লেশন বেশি থাকে, তখন কি করে সে, প্রথম কাজটা করে সে মানি সাপ্লাই কমায় ফেলে। আর যখন সে এমপ্লয়মেন্ট জেনারেট করা দরকার হয়, আমি এখানে লিখি যে এমপ্লয়মেন্ট জেনারেট করা দরকার হয়, তখন সে কি করে, মার্কেটে মানি সাপ্লাই বাড়ায়। 2 নম্বর মেকানিজম সে অ্যাপ্লাই করে সিআরআর, রিজার্ভ রিকোয়ারমেন্ট। আমরা রিজার্ভ রিকোয়ারমেন্ট সবাই জানি, সিআরআর আর এসএলআর। এখন দেখেন সিআরআর এসএলআর, আমার যদি, এখন আমরা জানি সিআরআর হলো 4.5%। তার মানে কি, এটা মানেটা কি, 100 টাকা যদি আমি ডিপোজিট পাই, আমার 4.5 টাকা আমার বাংলাদেশ ব্যাংকে রাখা লাগবে। তো বাংলাদেশ ব্যাংক যদি চায় যে আমি মার্কেটে মানি সাপ্লাই বাড়াবো, তখন সে কি করবে, সিআরআর এসএলআর 3.5% করে দিবে। তার মানে কোনো ব্যাংক 100 টাকা ডিপোজিট পেলে মাত্র 3.5 টাকা রাখলেই হবে, বাকি টাকা সে লোন হিসেবে দিতে পারবে। তাহলে মার্কেটে মানি সাপ্লাই বেড়ে যাবে। তো আর যদি সে মানি সাপ্লাই কমাইতে চায়, তখন সে 5.5% করবে, তাহলে মানি সাপ্লাই কমবে। আমি এরোশনে যে বুঝলাম, আর 3.5% করলে মানি সাপ্লাই বেড়ে যাবে। ডিসকাউন্ট রেট, আমি জানি বাংলাদেশ ব্যাংক রেট, আমার বাংলাদেশ ব্যাংক রেট কত, বাংলাদেশ ব্যাংক রেট হলো 4.7%, 4.5%। যে রেটে তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, এটা হলো ডিসকাউন্ট রেট। তো এই ডিসকাউন্ট রেট 4.5%, এটা যদি আপনার 5.5% করে, তাহলে ব্যাংকগুলো কম লোন নিবে, তাই না? আর এটা যদি 3.5% করে, তাহলে আমার বেশি লোন নিবে। তো এইভাবে সে কি করতে পারে, এভাবে সে মানি সাপ্লাই বাড়াইতে পারে ডিসকাউন্ট রেটের মাধ্যমে। ক্রেডিট সেলিং, সে বলে দিতে পারে যে আমার কর্পোরেটে কর্পোরেটে বা গার্মেন্টস সেক্টরে তুমি তোমার পোর্টফোলিওর 40% লোন বেশি দিতে পারবে না।
তো এটা হলো ক্রেডিট সিলিং। আমি বেঁধে দিচ্ছি যে তুমি 40% বেশি তোমার কোনো ব্যাংকের লোন গার্মেন্টস সেক্টরে থাকা যাবে না। মোরাল পার্সুয়েশন, আমি ব্যাংকগুলোকে চিঠি দিচ্ছি, লেটার দিচ্ছি, লেটার দিয়ে বলতেছি তুমি কি করো, এগ্রিতে বেশি লোন দাও, এগ্রিতে বেশি লোন দাও। তো এটা হলো মোরাল পার্সুয়েশন। তো এইভাবে কি করে থাকে, এই বিভিন্ন ওয়েতে আমি কি করে আমার মানিটারি পলিসি গুলো সেন্ট্রাল ব্যাংক ইমপ্লিমেন্ট করে থাকে, মানিটারি পলিসি গুলো ইমপ্লিমেন্ট করে থাকে, এমপ্লয়মেন্ট জেনারেট করার চেষ্টা করে। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট, এটা আমার টিকা আকারে আসতে পারে, এটা কিন্তু যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আমরা অনেক জায়গায় পাইছি। তো কোনো ব্যাংক যদি কোথাও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় স্পেশালি কোথাও যদি লোন না পায়, আমার সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে, তফসিলি ব্যাংক, সে টাকা দিবে। এতে কি হয়, আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর হয়, আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর হয়। এখন আমরা আমরা ডিফারেন্ট এর পরে চলে আসছি, আমরা ডিজিটাল ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ভিতরে ডিফারেন্স পড়বো। সো এটা একটা, আমরা ডিজিটাল ব্যাংক কিন্তু লাইসেন্স দিচ্ছি, এখনো কিন্তু কেউ অপারেশনে যায় নাই। সো আমার ডিজিটাল ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ভিতরে আমার ডিফারেন্সটা কি? সো আমার ব্রাঞ্চ প্রেজেন্স, ডিজিটাল ব্যাংকের কোনো ভার্চুয়ালি সে ব্যাংকিং সার্ভিসটা দিচ্ছে, এখানে কোনো সে ব্রাঞ্চ ব্যাংকিং করতেছে না। আর আমার কনভেনশনাল ব্যাংকগুলোর ফিজিক্যাল ব্রাঞ্চ আছে। সার্ভিস অ্যাসেস, সে ডিজিটালি অনলাইন বায়া অনলাইন ধরে সার্ভিস দিচ্ছে, সে বোথ। কনভেনশনাল ব্যাংকগুলো অনলাইনেও দিচ্ছে, অফলাইনেও দিচ্ছি। কিভাবে দিচ্ছে? অনলাইনে আমি এটিএম এর মাধ্যমে দিচ্ছি, এটিএম এর মাধ্যমে এটিএম বুথ থেকে আমি তাকে টাকা দিচ্ছি। আবার সে ব্রাঞ্চ ভিজিট করে চেকের মাধ্যমে টাকা তুলতে পারে, তাই না? চেকের মাধ্যমে টাকা তুলতে পারে। ইনফ্রাস্ট্রাকচার, এটা হলো টেকনোলজি বেস, ডিজিটাল ব্যাংকটা হলো টোটালি টেকনোলজি বেস। আর এটা হলো কম্বিনেশন, আমার টেকনোলজি আছে, আমার ফিজিক্যাল সেটআপ আছে। কাস্টমার ইন্টারাকশন সে টোটালি ডিজিটালি করে, সে ফিজিক্যাল কোনো কন্ট্যাক্ট করে না কাস্টমারের সাথে। আপনি বিকাশের কথা ধরেন, আপনি বিকাশের অফিসে কখনো গেছেন লাইফে? যান নাই, আপনি কিন্তু আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে সবকিছু করতেছেন। বড় জোর আপনি বিকাশে ফোন দিতে পারেন, কাস্টমার কেয়ারে কল করে আপনি হয়তো সলভ করতেছেন, তাই না? সো তাহলে কাস্টমার ইন্টারাকশন নাই ডিজিটাল ব্যাংকে, আর আমার ফেস টু ফেস ইন্টারাকশন আছে কনভেনশনাল ব্যাংকগুলোতে। আমার কস্ট স্ট্রাকচার, এটা লোয়ার কস্ট, যেহেতু আমি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নাই, এটা হাই কস্ট। তো এই ছিল আমার ডিজিটাল ব্যাংক কনভেনশনাল ব্যাংকের ডিফারেন্স, আমরা খুব সহজে শিখবো। এখন চলে যাচ্ছে ইম্প্যাক্ট অফ ডিজিটাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকিং সেক্টর। আমার ডিজিটাল ব্যাংকের ইম্প্যাক্টটা কি, যদি এখনো আসে নাই ডিজিটাল ব্যাংক, তো আমি ইম্প্যাক্ট কি বুঝবো? আমার তো এখনো বাংলাদেশে অপারেশন আসে নাই, যদি আসে তাহলে কি ইম্প্যাক্ট করবে? ইনোভেশন এবং অ্যাসেসিবিলিটি, আমি ইনোভেশন হবে এখানে, আমি 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 আমার মোবাইলে বসে অথবা আমি পিসিতে বসে আমি কি করতে পারবো, আমি ব্যাংকিং সার্ভিস নিতে পারবো। ইফিসিয়েন্সি হবে, এটা ইফিসিয়েন্ট পার্সোনালাইজেশন হবে। মার্কেট এক্সপানশন, আমার মার্কেট নতুন নতুন মার্কেট সে ধরতে পারবে। কাস্টমার সার্ভিস, সে ভালো কাস্টমার সার্ভিস দিতে পারবে, কারণ আমি পিসিতে বসে আমি ব্যাংকিংটা করতে পারবো। কম্পিটিশন, এতে কম্পিটিশন বেড়ে যাবে, কারণ আমার বর্তমানে 61টা ব্যাংক আছে, ঠিক আছে, তার সাথে আবার ডিজিটাল ব্যাংকে চলে আসে 50টা। তো আমার কম্পিটিশন বেশি হবে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ গুলো কি কি? আমার আমার আসলে এই আমার এটা একটা চ্যালেঞ্জ আসে, আমি ডিজিটালি তো কাস্টমারকে মনিটর করা খুবই টাফ। তো আমি লোনের ক্ষেত্রে বেশি চ্যালেঞ্জে পড়বে, লোন মানুষ নিবে ফেরত দিবে না, একটা চ্যালেঞ্জ ক্রিয়েট হবে। সো এই হলো ইম্প্যাক্ট অফ ডিজিটাল ব্যাংকের পড়াশোনা। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। রোল অফ সেন্ট্রাল ব্যাংক ইন ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন, আমি বলতেছি সেন্ট্রাল ব্যাংকে আমি ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন বলতেছি, বাংলাদেশ ব্যাংকে আমি বলতেছি ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন। তো আমার বাংলাদেশ ব্যাংক কিভাবে ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন হিসেবে কাজ করে, তার আগে আমাকে বুঝতে হবে ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন কি। ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনের একটা কোম্পানি অথবা আমার ইনস্টিটিউট যে কি করে একটা কান্ট্রির ডেভেলপমেন্টে অবদান রাখে। তো কিভাবে সে রোল প্লে করে? মানিটারি পলিসি ফর স্টেবিলিটি, সে মানিটারি পলিসি দেয়, আমার ইনফ্লেশনকে স্টেবল করে, সে এমপ্লয়মেন্ট জেনারেট করে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে সে হেল্প করে, সে ব্যাংকগুলোকে বাধ্য করে রুরাল এরিয়া থেকে ব্রাঞ্চ খোলার জন্য। ক্রেডিট ফেসিলিটি দেয়, সে এগ্রিতে বলে দেয় তুমি 5% তোমার লোনের 5% এগ্রিতে দেওয়া লাগবে। রেগুলেটরি ওভারসাইট, সে কিন্তু কন্টিনিউয়াসলি অডিট করতেছে। সো এইভাবে সে কি করে একটা ইকোনমিতে অবদান রাখে। কারেন্সি ম্যানেজমেন্ট, সে কিন্তু রিজার্ভ ম্যানেজ করতেছে। তো এই 5টা ওয়াইতে সে কি করে আমার ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন হিসেবে কাজ করে থাকে। বাংলাদেশ ব্যাংক মেজার কন্ট্রোল ইনফ্লেশন, ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য সে কি করে? মানিটারি পলিসি টুল সে ইউজ করে। তো মানিটারি পলিসি টুলের ক্ষেত্রে সে কি করে? আমার আমার ওপেন মার্কেট অপারেশন আছে, আমার কি ওপেন মার্কেটের সাথে পরে কি আছে, আমার আমার ওপেন মার্কেট অপারেশন আছে। তারপর হলো আমার এই যে সিআরআর সেলার, তাই না? রিজার্ভ রিকোয়ারমেন্ট আছে, আমরা পড়ে আসছি এগুলা। যে মানিটারি পলিসির মাধ্যমে সে কি করে? ইনফ্লেশনকে কন্ট্রোল করে, মানি সাপ্লাই কমায় দেয় ইকোনমিতে। সে ক্রেডিট কন্ট্রোল করে থাকে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট করে থাকে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য। তো ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টটা কি? যে ধরেন সে যদি তার রিজার্ভ থেকে ডলার সেল করে, সে যদি ডলার সেল করে,
তো সেল করলে কি হয়, সে ধরেন আমরা জানি যে গত গভর্নমেন্ট আমার রিজার্ভ ছিল $43 বিলিয়ন, তাই না? $43 বিলিয়ন, ওইটার নামতে নামতে $18 বিলিয়ন কেন নামছে? কারণ গভর্নমেন্ট কি করছে, প্রতি বছরই $7 থেকে $8 বিলিয়ন আমার কি করছে, মার্কেটে সেল করছে। তো মার্কেটে যখন ডলার সেল করে, আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক ডলার সেল করে, ডলার যখন সেল করে তো কিসের বিনিময়ে সেল করে, টাকার বিনিময়ে সেল করে। তো সে ডলার সেল করতেছে আর টাকা কি করতেছে, আমার বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যাচ্ছে। তো টাকা বাংলাদেশ ব্যাংকে চলে গেলে মার্কেটে টাকার সাপ্লাই কমে যায়। তো এইভাবে সে কি করে, আমার ফরেন কারেন্সি এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট করে থাকে। তো আমি যদি ডলার সেল করতেছি বলে কিন্তু ডলারের প্রাইস ৮৬-তে ছিল, তো আমি 43 বিলিয়নের থেকে আমি আমার রিজার্ভটা 18 বিলিয়নে নিয়ে আসলাম, আমি আমার রিজার্ভটা ম্যানেজ করলাম। যদি নেগেটিভলি ম্যানেজ করছি, এই ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টটা কিন্তু বাংলাদেশ ব্যাংক করে থাকে। ইফেক্টিভ রেগুলেটরি পলিসি, সে কিন্তু বিভিন্ন পলিসি নিয়ে থাকে আমার 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 ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য। কোলাবোরেটিভ এফোর্ট, সে কোলাবোরেটিভলি আমার বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, তফসিলি ব্যাংকের সাথে কোলাবোরেটিভলি কাজ করে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য। তো এই 5টা কাজ সে করে থাকে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। জি জি। স্যার বইয়ের এটা কোয়েশ্চেন নাম্বার 10, এই পয়েন্ট গুলোর সাথে স্লাইডের পয়েন্ট গুলোর মিল পাচ্ছি না স্যার, এর জন্য মনে হচ্ছে স্যার। আচ্ছা, আমি ক্লাসে তো কোনো কিছু করা সম্ভব না, ওইখানে কি পুরো ভিন্ন আলাদা নাকি একটু এদিক সেদিক? স্যার ওইখানে 4টা পয়েন্ট মেনশন করা আছে: প্রোঅ্যাক্টিভ মাইক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট, ইনফ্লেশন কন্ট্রোল, ইউজ অফ মনিটারি পলিসি টুলস, সাকসেস ইন রিডিউসিং ইনফ্লেশন। এই পয়েন্টগুলো লেখা আছে স্যার। আচ্ছা, তাহলে মানিটারি পলিসি মিলছে, কয়েকটা পয়েন্ট মিল মিল পাবেন, ঠিক আছে। বুঝতে পারছি স্যার। তাহলে আপনি মিলাই পড়বেন, আপনার কাছে যেটা মোর লজিক্যাল মনে হয়, স্লাইড গুলো যদি কমফোর্ট ফিল করেন, যেটি মোর লজিক্যাল মনে হয় স্লাইড গুলো পড়লেন। যদি হ্যান্ড নোটটা আপনার মোর লজিক্যাল মনে হয়, হ্যান্ড নোটটা পড়বেন। তো আমাদের সবগুলো কোশ্চেন এরকম হয় না, দুই একটা কোশ্চেন আমরা হয়তো স্লাইডে এসে চেঞ্জ করছি, এই কারণে হতে পারে। তো এটা আপনাদের মতো করে আপনারা সলভ করে নিবেন, না পারলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে এসএমএস করবেন, পিকচার তুলে আমরা বলে দিব কোনটা থেকে পড়বেন। সেন্ট্রাল ব্যাংক এজ এ কন্ট্রোলার অফ ক্রেডিট, তো এটা আমরা পড়ে আসছি, কন্ট্রোলার অফ ক্রেডিট কি হিসেবে করে, আমার মানিটারি পলিসি নিয়ে থাকে। তো আমার দেখেন, ক্রেডিট কি, আমি ব্যাংকগুলার ক্রেডিট কন্ট্রোল কিভাবে ক্রেডিট কন্ট্রোল করে ব্যাংকগুলার। তো আমার ব্যাংকের কাছে টাকা থাকলে না আমি আমি লোন দিব, তাই না? তো মানিটারি পলিসির মাধ্যমে আমি কি করতেছি, ব্যাংকের কাছে মানি সাপ্লাই কমাচ্ছি অথবা বাড়াচ্ছি। তো ব্যাংকগুলোর কাছে যখন আমি একটা এক্সাম্পল দিই শুধু, যখন সিআরআর এসএলআর আমি যদি যখন ধরেন এখন 4.5% আছে, তো আমি সিআরআর এসএলআর যদি 5.5% করি, 5.5% করি, তখন কিন্তু ব্যাংকগুলোর কাছে মানি সাপ্লাই কমে যাবে, তাই না? তখন সে কম ক্রেডিট দিতে পারবে, তো আমি ক্রেডিট কন্ট্রোল করতে পারতেছি। আমি যদি চাই, বাংলাদেশ ব্যাংক যদি চাই যে প্রাইভেট ব্যাংকগুলো বেশি লোন দিবে, তখন আমি কি করলাম, সিআরআর 3.5% করে দিলাম, তাহলে তার কাছে টাকার পরিমাণ বেড়ে যাবে, সে বেশি লোন দিতে পারবে। তো এইভাবে সে কি করে, আমার সেন্ট্রাল ব্যাংক কি করে, আমার ক্রেডিট কন্ট্রোল করে থাকে মানিটারি পলিসির মাধ্যমে। রিজার্ভ রিকোয়ারমেন্ট, আমি মাত্র যেটা বলছি সিআরআর এসএলআর, তো এই রিজার্ভ রিকোয়ারমেন্টও মানিটারি পলিসির একটা পার্ট। তো আমি সেপারেট একটা পয়েন্টে বলছি, আপনি বললেও সমস্যা নেই। ওপেন মার্কেট অপারেশনও কিন্তু মানিটারি পলিসির একটা পার্ট। ওপেন মার্কেটের অপারেশনের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে টাকা বাড়াবে না কমাবে, এটাও সম্ভব। তারপর ক্রেডিট পলিসি গাইডলাইন, বাংলাদেশ ব্যাংক ক্রেডিট পলিসি গাইডলাইন আছে, ওইটার মাধ্যমে আমার ক্রেডিট কন্ট্রোল করে থাকে যে কোন সেক্টর বেশি লোন দিবে, কোন সেক্টরে দিবে না। তারপর যেমন আবার সেক্টর কনসেন্ট্রেশন হলে পারবে না সব লোন ঢাকা, ঢাকা রিজন, আমার অনেকগুলা ক্রাইটেরিয়া আছে যে আমার রিজনাল কনসেন্ট্রেশন হলে পাওয়া যাবে না, ব্যাংকের সব লোন ঢাকা, ঢাকা ডিভিশনে দেওয়া যাবে না, ডিসেন্ট্রালাইজ করতে হবে, ডিসেন্ট্রালাইজ রিজনালাইজ হবে, সেক্টরাইজ হবে, সব লোন গার্মেন্টস সেক্টর দেওয়া যাবে না। তো অনেকগুলো ওয়াইতে কি করি, আমি সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করে থাকি, যেগুলো ক্রেডিট পলিসিতে থাকে। ম্যাক্রো প্রোটেকশন রেগুলেশন, আমার আমার যে যে সেক্টরে লোন দিলে বেশি আমার এমপ্লয়মেন্ট জেনারেট হবে, ওই সেক্টরে লোন দেওয়ার কথা বলে। তো সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করে থেকে আমরা শিখলাম, এগুলো রিপিটেটিভ পড়া আমরা হয়তো একটা পয়েন্ট আকারে শিখছিলাম, এখন ইন ডিটেইলে আপনার সেপারেট কোশ্চেন আসতে পারে। গোল অফ মানিটারি পলিসি আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? আমার ইনফ্লেশন কন্ট্রোল করা, আমি এটাকে ক্লাসে শুরুতে বলে দিচ্ছি। কারণ এই মানিটারি পলিসি না, আমি ফাইন্যান্সের স্টুডেন্ট, সো আমি লাইফে অনেকবার শুনছি, বাট মানিটারি পলিসির আসলে কাজটা কি আমি শুরুতে জানতাম না, পরে অনেক স্টাডি করে এগুলো বের করছি। সো আমার মানিটারি পলিসির কাজ হলো আমার শুরুতে ইনফ্লেশন কন্ট্রোল করা, ইকোনমিক গ্রোথ এনশিওর করা, এক্সচেঞ্জ রেট কন্ট্রোল করা, মানি মানি এবং মানে ক্রেডিট কন্ট্রোল করা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর করা, ঠিক আছে? তো এই কাজগুলো মানিটারি পলিসি করে থাকে। তো কিভাবে করে, সে মানি সাপ্লাই বাড়ায় কমায় করে। রিকোয়ার্ড সিকিউরিটি মেজার সেফটি অফ ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চের আমার ব্রাঞ্চের সেফটি দেওয়ার জন্য, একটা ব্রাঞ্চকে সেফটি দেওয়ার জন্য আমি কি কি আমার মেজার নেওয়া লাগবে,
ফিজিক্যাল সিকিউরিটি মেজার আমি কি করবো, ফায়ার এক্সটিংগুইশার রাখবো। এসএস কন্ট্রোল আমি কি করব, আমি বায়োমেট্রিক, আপনি দেখবেন যে ধরেন এই ক্যাশে হয় যেটা বায়োমেট্রিক, ঠিক আছে, ক্যাশ সিকিউরিটির ক্ষেত্রে ক্যাশ ক্যাশ ক্যাশের ভিতরে ক্যাশ যে ডিপার্টমেন্ট, ক্যাশ ডিপার্টমেন্টের ভিতরে সবাই ঢুকতে পারে না। আমার আমার ওইখানে কিন্তু বায়োমেট্রিক থাকে, অথবা আমার কি থাকে, আলাদা কোনো পাসওয়ার্ড ইউজ করা হয়, অথবা আমার ওইখানে তালা দেওয়া থাকে, সবাই শুধু ক্যাশ অফিসাররা ঢুকতে পারে। অ্যাসেস কন্ট্রোল আমি কি করতে পারি, আমি ব্যাংকের অফিসারদের কি করতে পারি, আমি বায়োমেট্রিক নেই, ফিঙ্গার নিয়ে থাকি। কিন্তু কাস্টমারের ক্ষেত্রে তো আমি আসলে এটা সম্ভব হয় না। তো বর্তমানে কাস্টমারের ক্ষেত্রে আমি বায়োমেট্রিক কিভাবে নিব, আমার তো কাস্টমার প্রতিনিয়ত আসতেছে যাচ্ছে, তো ওই ক্ষেত্রে তো বায়োমেট্রিক সম্ভব হয় না। বাট আমি এমপ্লয়ীদের কি করি, আমি বায়োমেট্রিক নিয়ে থাকি। সাইবার সিকিউরিটি আমি অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি, আমার ব্রাঞ্চের প্রত্যেকটা পিসিতে। রিস্ক ম্যানেজমেন্ট আমি ব্রাঞ্চের রিস্ক ম্যানেজমেন্ট আমি প্রপারলি করে থাকি। অ্যালাউবল বিজনেস ফর ব্যাংকিং, এটা খুব সহজ একটা পড়া। একটা ব্যাংক, আমার বাংলাদেশ ব্যাংক একটা তফসিলি ব্যাংকে কি কি ব্যবসা অ্যালাউ করে, কি কি ব্যবসা অ্যালাউ করে। আমরা সবাই জানি ব্যাংক কি করতে পারে, ডিপোজিট নিতে পারে, ব্যাংক ডিপোজিট নিতে পারে, আর কি সে লোন দিতে পারে। তারপরে আর সে কি করতে পারে, আমার এলসি ওপেন করতে পারে, আর কিছু গ্যারান্টি গ্যারান্টি দিতে পারে, তাই না? তো এই জিনিসগুলো এখানে শিখবো। সে বোরিং করতে পারে, আমার ডিপোজিট নিতে পারে, সে লেন্ডিং করতে পারে, সে বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোট ডিবেঞ্চার নিয়ে ডিল করতে পারে, মানে এক্সপোর্ট ইম্পোর্টে সে ডিল করতে পারে। তারপর সে কি করতে পারে, আমার লেটার অফ ক্রেডিট সে ইস্যু করতে পারে, আমার কথাগুলো এখানে বলছে, ট্রাভেলার চেক ইস্যু করতে পারে। তো এই কাজগুলো একটা ব্যাংক পারে। তো এই কাজের বাইরে যদি কেউ কোনো কিছু করতে চায়, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে, কারণ আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। ব্যাংক যখন মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স পায়, নেওয়ার জন্য ট্রাই করে, মার্চেন্ট ব্যাংক অথবা অ্যাসেট ব্রোকারেজ হাউস অথবা সাবসিডিয়ারি লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকের এনওসি দরকার হয়। শুরুতে সে বাংলাদেশ ব্যাংকের এনওসি নিয়ে আসে, সেপারেট পারমিশন নিয়ে আসে আমার সাবসিডিয়ারি গঠন করার জন্য। এনওসি পাইলে তখন সে আমার কি করতে পারে, কোম্পানি ফর্ম করে সে কি করে, আমার মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকারেজের লাইসেন্স নিয়ে থাকে। রেজিস্ট্রেশন এন্ড রিমুভাল অফ রেকর্ড ডকুমেন্ট, আমার একটা ব্যাংকের রেকর্ড সরানো সম্ভব হয় না। আমার একটা ব্যাংকের রেকর্ড মানে ব্যাংকের বাইরে নেওয়া একবারে নিষিদ্ধ, ঠিক আছে। সো এটা বাংলাদেশের বাইরে অথবা ব্যাংকের বাইরে নেওয়া নিষিদ্ধ। তো রেকর্ড গুলা কি কি, আমার লেজার হইতে পারে, ডে বুক হইতে পারে, ক্যাশ। একটা ব্যাংকে তো অনেক ধরনের রেকর্ড থাকে, তাই না? আমি অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমার কি হয়, আমার অ্যাকাউন্ট ওপেনের সাথে রিলেটেড আমার কাস্টমারের অনেক ডকুমেন্ট থাকে। কেউ টাকা জমা দিতে গেলে, আমার টাকা যখন জমা দেয়, সরি আমি যখন এফডিআর করতেছি, আমার এফডিআর এর সাথে আমি কি করতেছি, আমি টাকা জমা দিচ্ছি। তো ওইখানে অনেকগুলো ডকুমেন্ট জড়িত। যত ডকুমেন্ট আসছে না কেন, আমার অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে যত ধরনের ডকুমেন্ট আসছে না কেন, এগুলো হলো ব্যাংকের প্রপার্টি, এগুলো ব্যাংক থেকে সরানো যায় না। আমরা এখন বেসেলে চলে যাচ্ছি কম্পারেটিভ ক্যাপিটাল অ্যাকর্ডিং টু বেসেল 3। আমরা এখন বেসেল 3টা পড়বো। আপনাদের বইয়ে বেসেল 3 নিয়ে অনেক কথা আছে, বাট আমি এখানে যেভাবে প্রেজেন্ট করছি, খুব সহজভাবে প্রেজেন্ট করছি, কোনো জটিলতা নাই, খুব সিম্পলি প্রেজেন্ট করছি, বেসেল নিয়ে কথা বলছি। তো আপনি একটু মনোযোগী হবেন। আপনি বেসেল নিয়ে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন কোথাও পাবেন না, কারণ আমি এক্সাম ব্যাংকে বেসেলে ছিলাম, বেসেল নিয়ে অনেক কাজ করছি। এবং বেসেলটা আমার রিক্স, আমি যেহেতু ডিএবিপি এবং এএবিপি ক্লাস নেই, তো আমি বেসেলটা অনেক জায়গায় পাইছি। আমি আমি পার্ট 2 তে রিস্ক ম্যানেজমেন্টে পাইছি। তারপর আমি 2-3টা সাবজেক্টে আমি এই জিনিসটা পাইছি, বেসেল পাইছি। তো এই কারণে বেসেলের জিনিসটা আমি খুব ভালো করে আপনাদের বুঝাই দিব, আপনি জাস্ট শুধু একটু মনোযোগী হন। তো টোটাল রেগুলেটরি ক্যাপিটাল, বেসেলের আন্ডারে আমরা রেগুলেটরি ক্যাপিটাল আমি দুই ভাগে ভাগ করছি। আমার রেগুলেটরি ক্যাপিটালকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি টায়ার 1 ক্যাপিটাল বলতেছি আর টায়ার 2 ক্যাপিটাল বলতেছি। টায়ার 1 ক্যাপিটালকে গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলতেছি, টায়ার 2 ক্যাপিটালকে গন কনসার্ন ক্যাপিটাল বলতেছি। তো গোয়িং কনসার্নের ক্ষেত্রে আমার একটা জিনিস আপনি একটু মনে রাখেন কনসেপচুয়ালি, আমরা যখন কোম্পানিকে বলা হয় চিরন্তন ব্যক্তি সত্তা, তাই না? তো আমার কৃত্রিম ব্যক্তি সত্তা বলি, আমি কৃত্রিম ব্যক্তি সত্তা বলি। তার মানে হলো সেই ব্যক্তির মতো কাজ করবে কোম্পানি, সে কারো নামে মামলা করতে পারে, সে তার নামেও অন্য কেউ মামলা করতে পারে। এবং কোম্পানির আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো, এলো কোম্পানি হলো আমার আমার সারা জীবনের জন্য গঠিত হয়। এটার কোনো টেনর থাকে না, কোনো টেনর নাই, কোম্পানি কিন্তু সারা জীবনের জন্য গঠিত হয়, এটা চলতে থাকে অনগোয়িং, তাই না, অনগোয়িং। তো টায়ার 1 ক্যাপিটাল গুলো হলো গোয়িং কনসার্ন ক্যাপিটাল, কারণ এখানে আমার পেড আপ আছে। হ্যাঁ, পেড আপ আছে। তো ওই ক্যাপিটাল গুলো আমি কোম্পানি ফর্ম করার সময় যে ক্যাপিটাল গুলো দিই, অথবা আমার রিটার্ন আর্নিং এ যে টাকাগুলো আছে, তো ওই ক্যাপিটাল কম্পোনেন্ট গুলোকে বোঝায় যেগুলো গোয়িং কনসার্ন সারা জীবনের জন্য। যে ক্যাপিটাল গুলো টায়ার 1 ক্যাপিটাল আসলে সারা জীবনের জন্য, এটা কখনো আমার রিপেমেন্ট হয় না, কখনো রিপেমেন্ট হয় না, ঠিক আছে, কখনো রিপেমেন্ট হয় না, ঠিক আছে, রিপেমেন্ট হয় না।
সো আমার এটা কখনো রিপেমেন্ট হয় না। তাহলে টায়ার টু কি রিপেমেন্ট হয়? হ্যাঁ, টায়ার টু রিপেমেন্ট হয়, কারণ আমি 7 বছরের জন্য আমি সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করতেছি। 7 বছরের ভিতরে এটা এটা জিরো হয়ে যায়। তো এই কারণে এটাকে গন কনসার্ন ক্যাপিটাল বলতেছে। টায়ার টু ক্যাপিটাল যেমন একটা এক্সাম্পল হচ্ছে সাবঅর্ডিনেট বন্ড। তো সাবঅর্ডিনেট বন্ড 7 ইয়ার্স এর জন্য নর্মালি আমার ইস্যু করা হয়। তো আমার 7 ইয়ার্স এর পরে এটা জিরো হয়ে যায়, এই কারণে এটা গন গন কনসার্ন ক্যাপিটাল বলতেছে। আপনি এইভাবে মনে রাখতে পারেন। তো টায়ার ওয়ান ক্যাপিটালকে আমি আবার দুই ভাগে ভাগ করছি, কমন ইকুইটি টায়ার ওয়ান, এডিশনাল টায়ার ওয়ান। ইন ডিটেল আমরা এগুলো দেখবো। প্রথমে আসি যে আমার কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল, ঠিক আছে। তো এখানে আমার পেড আপ আছে, যে টাকা দিয়ে ব্যবসা কোম্পানি মানে মালিকটা ব্যবসা শুরু করে, এটা হলো পেড আপ ক্যাপিটাল। তো আমার ধরেন একটা ব্যাংক 500 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, সে 2 বছর পরে শেয়ার মার্কেটে আসলো, ওইখান থেকে আরো আরো 500 কোটি টাকা শেয়ার ছেড়ে রেজ করলো। তো টোটাল 1000 কোটি টাকা হলো তার পেড আপ ক্যাপিটাল। 2 নম্বর হলো নন রিপেবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট। আমি যখন শেয়ার মার্কেটে আসছি 500 কোটি টাকা ছাড়ছি, তখন আমি প্রিমিয়ামে ছাড়ছি, 10 টাকাটা 20 টাকায় সেল করছি। তো ওইখানে আমার আমার এডিশনাল যে 500 কোটি টাকা আমি এডিশনাল ছাড়ছি, এটা নন রিপেবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে থাকবে, ওটা কখনোই রিপে করা হয় না। স্ট্যাটিউটরি রিজার্ভ, আমার যে প্রফিট হয় প্রতি বছর, প্রফিট থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়ম আছে একটা পোর্শন আমি কি করবো আলাদা করে রাখবো, ওটাকে আমি স্ট্যাটিউটরি রিজার্ভ বলতেছি। জেনারেল রিজার্ভ বলতেছি আমি লোন দেওয়ার সাথে সাথে একটা পোর্শন আমি কি করি, যেমন আমার আমার কর্পোরেট লোনের ক্ষেত্রে 1%, কর্পোরেট লোনের ক্ষেত্রে 1%, কনজিউমার লোনের ক্ষেত্রে 2%, আমি লোন দেওয়ার সাথে সাথে প্রভিশনে রাখতেছি, ওইটা হলো জেনারেল রিজার্ভ। তো প্রভিশনাল রিজার্ভে রাখতেছি, ঠিক আছে, ওইটা হলো জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভ ধরেন আরেকটা কিন্তু আছে যে জেনারেল প্রভিশন। জেনারেল প্রভিশন কিন্তু টায়ার টু এর পার্ট, সো এটা আপনি এখানে পেঁচাই ফেলবেন না। জেনারেল রিজার্ভটা হলো আমি লোন দেওয়ার সাথে সাথে যেটা 1% অথবা 2% রাখি। আর প্রভিশন কখন রাখি? এনপিএল আমার যদি ধরেন ক্লাসিফিকেশন, লোনটা যখন ক্লাসিফাইড হয়ে যায়, ধরেন এসএমএ হয়ে যায়, এসএমএ অথবা এসএস অথবা বিএল যখন হয়ে যায়, তখন আমি কি করতেছি, আমি আমার লোনের এগেনস্ট প্রভিশন রাখতেছি, ওইটা হলো জেনারেল প্রভিশন, যেটা টায়ার টুর পার্ট। আর জেনারেল রিজার্ভ হলো আমার টায়ার ওয়ানের পার্ট, এটা মনে রাখেন, কাজে লাগবে। রিটেন আর্নিং, আমার ধরেন 100 টাকা প্রফিট হয়েছে, আমি কি করলাম 80 টাকা ডিভিডেন্ড হিসেবে দিলাম, 80 টাকা ডিভিডেন্ড হিসেবে দিলাম, 20 টাকা রিটেন আর্নিং এ থাকলো। পরের বছরে আমার 100 টাকা প্রফিট হচ্ছে, আমি 80 টাকা আমি ডিভিডেন্ড হিসেবে দিলাম, আমার 20 টাকা থাকলো। তো আগের বছরে 20 টাকা, এই বছরের 20 টাকা মিলে আমার 40 টাকা রিটেন আর্নিং এ আসছে, তাই না? তো এটা হলো রিটেন আর্নিং, এটা আমার আমার টায়ার ওয়ান ক্যাপিটালের পার্ট। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন অ্যাকাউন্ট বলতেছে যে আমার এটা বাংলাদেশে নাই, আমার কোনো বছর 200 টাকা ডিভিডেন্ড হইলো, ইনকাম হইলো, আমি 100 টাকা ডিভিডেন্ড দিলাম। আর কোনো বছর আমার 50 টাকা ইনকাম হইলো, তো আমি চাচ্ছি প্রতি বছর 100 টাকা ডিভিডেন্ড দিতে। হ্যাঁ, তো প্রতি বছর 100 দেওয়ার জন্য আমি কি করবো, যে বছর বেশি মানে 200 টাকা ইনকাম হয়েছে, ওই বছর আমি কি করলাম, কিছু টাকা আমি এই ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন অ্যাকাউন্টে রেখে দিলাম। 7 নম্বর হলো মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডারিজ। আমার ধরেন ব্যাংকের কিন্তু সাবসিডারিজ থাকে, ব্রোকারেজ থাকে, আমার বিভিন্ন ধরনের সাবসিডারিজ থাকে। তো সাবসিডারির 100% মালিক ব্যাংক হয় না, 100% হয় না। সে ধরেন ধরেন 98% এর মালিক, কথার কথা, হ্যাঁ। তো 98% এর মালিক, 2% হয়তো বাইরের কেউ হোল্ড করে। তো আমার 98% যে মালিক, ওইটা তো আমার পেড আপে আসতেছেই, আমার ব্যাংকের আমার অ্যাসেটে আসতেছে। তো বাকি যে 2%, ব্যাংক চাইলে ওই 2% কেও তার আমার ক্যাপিটাল হিসেবে শো করতে পারে, কিন্তু পুরোটাই সেই 100% পুরো কোম্পানিটাকেই ব্যাংক কন্ট্রোল করতেছে। এই কারণে যে 2% সেই আমার হোল্ড করে না, মাইনরিটি, মাইনরিটি মানে 2%, যে 2% সে ওন করে না, ওই 2% তার ক্যাপিটাল হিসেবে চাইলে দেখাইতে পারে। এই ছিল 4টা কম্পোনেন্ট, খুব সহজ করে আমি বললাম। তো আমরা এখন চলে যাচ্ছি এডিশনাল টায়ার ওয়ানে। তো আমি টায়ার ওয়ানের দুইটা পার্ট ছিল আমার, কমিউনিটি টায়ার ওয়ান ক্যাপিটাল, এডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল। তো এডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল আপনাদের দেখবেন যে রেগুলেশন অনেক জটিল করে বলা আছে, বাট আমি আপনাকে খুব সহজ করে বলে দিচ্ছি। পারপেচুয়াল বন্ড, পারপেচুয়াল বন্ডই হইলো আমার শুধু এডিশনাল টায়ার ওয়ানের কম্পোনেন্ট। রিসেন্টলি আপনি দেখবেন অনেক ব্যাংক পারপেচুয়াল বন্ড ইস্যু করছে মার্কেটে। তো এই যে পারপেচুয়াল বন্ড ইস্যু করছে, এগুলো হলো আমার এডিশনাল টায়ার ওয়ানের ক্যাপিটাল। তো এটা কেন আমার এডিশনাল টায়ার ওয়ানের ক্যাপিটালে আসছে, এটা এটা গুইং কনসার্ন কেন, এটা গুইং কনসার্ন কেন, কারণ এটা পারপেচুয়াল নেচার। পারপেচুয়াল, এটা সারা জীবনের জন্য ইস্যু করা হয়, কখনো রিটেম করা হয় না, বন্ড হোল্ডারদের কখনোই ফেরত দেওয়া হয় না। কেউ যদি এই বন্ড কিনে, সে সারা জীবন হোল্ড করার দরকার হয়। তো আমরা চলে যাচ্ছি আচ্ছা এটা একটু ইগনোর করেন, আমরা চলে যাচ্ছি কোম্পানি টায়ার টু ক্যাপিটাল। টায়ার টু ক্যাপিটালের ভিতরে কি আছে, আমার জেনারেল প্রভিশন আছে, যেটা আমি বলছিলাম যে আমার আমার কোনো একটা লোন যদি এসএমএ হয়ে যায়, আমার এসএস হয়ে যায় অথবা বিএল হয়ে যায়, আমি কি করতেছি, আমি প্রভিশন রাখতেছি, ওইটা হলো জেনারেল প্রভিশন। সো এটা যদি আমার একবারে বিএল ব্যাড লোন হয়ে যায়, বিএল হয়ে গেলে কি আমার 100% প্রভিশন রাখা লাগে, তাই না? 100% প্রভিশন রাখা লাগে। সভারেন বন্ড আমি জানি 7 ইয়ার্স এর জন্য ইস্যু করা হয়, এটা নিয়ে আমরা সবারই জানা আছে। তো এটাও টায়ার টু ক্যাপিটাল আর মাইনরিটি ইন্টারেস্ট।
তো এই হলো আমার টায়ার 1 টায়ার 1 ক্যাপিটাল 2 এর ক্যাপিটালের কম্পোনেন্ট, এগুলো আপনি অবশ্যই মনে রাখবেন, এগুলো পরীক্ষা আসলে অবশ্যই এই কোশ্চেনটা আসে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, এটা আমি পুরোটা তুলে দিচ্ছি, আপনার পুরোটা দরকার নেই, আপনি শুধু এই বুলেট পয়েন্ট গুলো মনে রাখেন। আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হলো 10%, আর আমার ক্যাপিটাল কনজারভেশন বাফার হলো 2.5%, যে ক্যাপিটাল কনজারভেশন বাফার হলো 2.5%। তো টোটাল আমার 7 নম্বরে মিনিমাম ক্যাপিটাল প্লাস ক্যাপিটাল কনজারভেশন বাফার মিলে হলো আমার 12.5%। এই 12.5% থাকলে আমি বলবো যে আমার এডুকেট ক্যাপিটাল আছে, এডুকেট ক্যাপিটাল আছে, ঠিক আছে। আমার লেভারেজ রেশিও হলো আমার 3.25%, আর 4% রাখা লাগবে 2026 সালে গিয়ে। আমার লিকুইডিটি কভারেজ রেশিও হলো 100 থেকে অথবা 100 বেশি হওয়া লাগবে। নেট স্টেবল ফান্ডিং রেশিও 100 চেয়ে বেশি হওয়া লাগবে। তো এগুলো হলো স্ট্যান্ডার্ড, এগুলো মনে রাখেন, আপনার কাজে লাগবে। টায়ার 1 ক্যাপিটাল টায়ার 2 ক্যাপিটালের ডিফারেন্স আমরা অলরেডি দেখে গেছি, যে নেচারটা কি, এটা হলো কোর ক্যাপিটাল, স্ট্রং ক্যাপিটাল, আর টায়ার 2 ক্যাপিটাল হলো সাপ্লিমেন্টারি ক্যাপিটাল। সোর্সটা কি, এটা আমরা সোর্স গুলো একটু আগে পড়ে আসছি, তাই না? কমন ইকুইটি, সার্টেন প্রিফার্ড শেয়ার, এগুলা, আর এগুলো সাবরেন বন্ড থেকে আসে। স্ট্রেংথ কি, এটা হলো হাই লস অ্যাবজর্পশন, এটা মালিকের টাকা, সে লস অ্যাবজর্ব করার ক্যাপাসিটি বেশি, আর এটা হলো লেস। রোল কি, মেইন ডিফেন্স হিসেবে কাজ করে, আর এটা হলো কি আমার এডিশনাল ডিফেন্স হিসেবে কাজ করে। সেই হলো আমার টায়ার 1 টায়ার 2 ক্যাপিটালের ডিফারেন্স, যেগুলো আমরা অলরেডি পড়ে আসছি, জটিল কিছু না। আমরা চলে যাচ্ছি ক্যাপিটাল এডুকেসি রেশিও। আমি একটু আগে যে বলছিলাম যে আমার এডুকেটেড ক্যাপিটাল থাকবে, আমি বলবো তখনই যখন আমার ক্যাপিটাল 12.5% থাকা লাগবে। তো এই যে 12.5% ক্যাপিটাল যে থাকা লাগবে, ওই ক্যালকুলেশন আমরা এখানে শিখবো। তো এটা একটা সময় ছিল ক্যাপিটাল এডুকেসি রেশিও, এখন কিন্তু বেসেল সিতে ক্যাপিটাল এডুকেসি রেশিও বলা হয় না, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বলা হয়, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বলা হয়। তো এটা ফর্মুলাটা কি, উপরে হলো আমার এলিজিবল ক্যাপিটাল, আমরা বলছিলাম না যে টায়ার 1 ক্যাপিটাল প্লাস হলো টায়ার 2 ক্যাপিটাল মিলে হলো আমার টোটাল এলিজিবল ক্যাপিটাল, আর নিচে থাকতেছে আমার ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট, মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট, অপারেশন রিস্ক ওয়েটেড অ্যাসেট। তা আমরা জানি একটা ব্যাংকের রিস্ক গুলো কি কি, আমার ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, আর অপারেশনাল রিস্ক হলো একটা ব্যাংকের রিস্ক, তাই না? এই তিনটা রিস্ক আমার ব্যাংকের একটা রিস্ক। তিনটা রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেট গুলো নিচে থাকে। তো আপনি অরিড হওয়ার কারণ নাই, আমরা রিস্ক ওয়েটেড অ্যাসেট কিভাবে ক্যালকুলেট করে এখানে দেখবো। সো আমি শুধু ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কিভাবে ক্যালকুলেট করে ইন ডিটেইলে দেখাচ্ছি। তো প্রথম কথা হলো রিস্ক ওয়েটেড অ্যাসেট কি, আমার রিস্ক ওয়েটেড অ্যাসেটের ফর্মুলা হলো আমার এক্সপোজার অ্যামাউন্টের মূল কথা হলো আমার লোনের অ্যামাউন্ট। লোনের অ্যামাউন্টে আমি যখন রিস্ক ওয়েট দিয়ে গুণ দিব, তখন আমি কি পাবো, রিস্ক ওয়েটেড অ্যাসেট পাবো। তো লোনের অ্যামাউন্ট নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নাই, আমি যদি কাউকে 100 টাকা লোন দিই, ওইটা হলো আমার লোন, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, জটিল কিছু না। বাট রিস্ক ওয়েটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন, আমি যদি ভালো কাস্টমারকে লোন দিই, আমি ট্রিপল এ রেটেড কাস্টমারকে লোন দিলে আমার রিস্ক ওয়েট হবে ধরেন আমার আমার 30%, 25%। আর আমি যদি ট্রিপল বি কে লোন দিই, তখন আমার রিস্ক হবে 100%। আমি তাহলে আমি খারাপ কাস্টমারকে লোন দিলে আমার রিস্ক বেশি হবে, আমার খারাপ কাস্টমারকে লোন দিলে রিস্ক বেশি হবে, এটুকু মনে রাখেন। আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি রিস্ক রেটের একটা আপনাকে শিখাচ্ছি। কনজুমার ফাইন্যান্স যখন আমি করি, আমি যখন স্যালারি লোন দিই এটা রিস্ক রেট হলো 100%। আমি যখন আমার মর্টগেজ লোন দিই, ওটা রিস্ক রেট হলো 50%। ক্যাপিটাল মার্কেটে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে এটা হলো 125%, এটা রিস্কি বেশি। আমি দেখেন আমার যে ল্যান্ড গুলো আছে, আমার যে বিল্ডিং আছে, এটা হলো 100। স্টাফ লোন যদি দিই, এটা হলো মাত্র 20%। তারপরে ব্যাংকগুলো স্টাফ লোন দিতে চায় না, দেখছেন আমার স্টাফ লোনের রিস্ক ওয়েট কিন্তু মাত্র 20%। তো আমার রিস্ক ওয়েট আমার যদি কম হয়, তখন আমার রিস্ক ওয়েটের অ্যাসেট কম হবে, নিচেরটা কম হবে। তো এটা ব্যাংকের জন্য ভালো, কম ক্যাপিটাল রাখা লাগবে। আমার রিস্ক ওয়েট কম হলে ক্যাপিটাল কম কম রাখা লাগে, ক্যাপিটাল কম রাখার দরকার হয়। তো ক্লেম আমার কর্পোরেট যদি হয়, আমার রেটিং কোম্পানি, আমি কর্পোরেট যদি লোন দিই, ট্রিপল এ কে লোন দিলে 20%, আর আমি ট্রিপল সি কে লোন দিলে 125%। আমি যে কর্পোরেট লোন গুলো দিচ্ছি, আমি যদি ভালো কাস্টমারকে লোন দিই, আমার রিস্ক ওয়েট কম, খারাপ কাস্টমারকে লোন দিলে রিস্ক ওয়েট বেশি। এসএমইর ক্ষেত্রেও একটু আলাদা, 20%, 150% পর্যন্ত। আমি এই চারটা কিন্তু আপনার বই কোথাও নাই, আমি কেন শিখাচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। আমরা একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা কি, আমার এক্স একটা ব্যাংক এবং ওয়াই একটা ব্যাংক, দুজনের লোনের পরিমাণ 100 টাকা এবং ক্যাপিটালের পরিমাণ 10 টাকা। তো লোনের পরিমাণ 100 টাকা, ক্যাপিটালের পরিমাণ 10 টাকা হওয়া সত্ত্বেও, সেম লোন এবং ক্যাপিটাল হওয়ার সত্ত্বেও, তার আমার ক্যাপিটাল রেশিও বেরি করে, কারণ আমার এক্স ব্যাংক হলো আমার ভালো কাস্টমারকে লোন দিছে, ওয়াই ব্যাংক হলো খারাপ কাস্টমারকে লোন দিছে, এই জিনিসটা দেখ।
তো আমার এক্স ব্যাংকের ক্ষেত্রে যদি আমি আসি, এক্স ব্যাংকের ক্ষেত্রে আসি, আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট হলো তার লোনের পরিমাণ 100 টাকা, এবং সে ভালো কাস্টমারকে লোন দিছে, এই কারণে হলো 50% রিস্ক ওয়েট। সো আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট আমি পাচ্ছি 50 টাকা। তো ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিওতে আমার টোটাল এলিজিবল ক্যাপিটাল 10 টাকা। আমি শুধু ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট নিচ্ছি, আমার কাছে মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট, অপারেশন রিস্ক ওয়েটেড অ্যাসেট নাই। সো আমি টোটাল এই 10 টাকা ক্যাপিটালকে যখন আমি কি করব, আমার ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট 50 টাকা আমি এখানে পাইলাম, তাই না, এখানে পাইলাম। যখন ভাগ করতেছি আমি 20 পাচ্ছি। এই 20 মানে হলো আমার ক্যাপিটাল এডিকুইসি রেশিও, ক্যাপিটাল এডিকুইসি রেশিও। তো আমার লাগবে হলো 12.5%, আমার আছে হলো 20%, তার মানে আমার এডুকেট ক্যাপিটাল আছে, আমার বেশি ক্যাপিটাল আছে। তো আমি ওয়াই ব্যাংকের ক্ষেত্রে যাই, আরো ক্লিয়ার হবেন। ওয়াই ব্যাংকের সেম, তার লোনের এক্সপোজার এমন, লোনের এমন 100 টাকা, বাট সেই রিস্ক রেট খারাপ 125%। কেন? সে খারাপ কাস্টমারকে লোন দিছে, তার কারণে এই রিস্ক রেটেড অ্যাসেট হয়ে গেছে 125 টাকা। তো দেখেন আমার ক্যাপিটাল রিস্ক রেশিও যদি আমি বের করি, তার সেম, তারও 10 টাকা ক্যাপিটাল, বাট যেহেতু তার রিস্ক খারাপ কাস্টমারকে লোন দিছে, তার রিস্ক রেটেড অ্যাসেট 125, যার কারণে ক্যাপিটাল এডিকুইসি রেশিও হয়ে গেছে 8%। তো আমার থাকা লাগবে 12.5%, বাট আমার আছে 8%। তো দেখেন আমার দুইজনের কিন্তু ক্যাপিটাল সেম, বাট খারাপ কাস্টমারকে লোন দেওয়ার কারণে তার ক্যাপিটাল এডিকুইসি রেশিও কমে গেছে। তো এখানে আমি একটা জিনিস বলি, সবগুলা ব্যাংক কি বলে, ক্যাপিটাল বাড়াইতে বলে। আমার বেসেল, সবার ভিতরে, আপনাদের ভিতরে একটা কমন মিসকনসেপশন আছে, বেসেল 3 বলতেছে ক্যাপিটাল বাড়াইতে, কিন্তু বেসেল 3 কিন্তু ক্যাপিটাল বাড়াইতে বলে না। সে বলে যে তোমার ব্যবসাকে তুমি সিকিউর করো। তো বেসেল 3 যে শুধু ক্যাপিটাল বাড়াইতে বলে, এটা একটা 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 মানে ভুল ধারণা। বেসেল 3 বলতেছে তোমার অ্যাসেটকে তুমি সিকিউর করো, তুমি যদি ভালো কাস্টমারকে লোন দাও, তাহলে তুমি কম ক্যাপিটাল মেনটেন করেও তোমার ক্যাপিটাল এডিকুইসি রেশিও বাড়াইতে পারো। তো আমি খুব সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের দেখাই দিলাম, এক্স এবং ওয়াই ব্যাংকের মাধ্যমে, যে আসলে আমি কম পরিমাণ, মানে আমি যদি ভালো কাস্টমারকে লোন দিই, তাহলে আমি এডুকেট ক্যাপিটাল, রেগুলেটরি ক্যাপিটাল বেশি রাখার সম্ভাবনা বেশি। বেসেল 3 শুধু আমার ক্যাপিটাল নিয়ে কনসার্ন না। এখানে একটা জিনিস বলি, বেসেল 3 শুধু ক্যাপিটাল নিয়ে কনসার্ন না, সে লিকুইডিটি নিয়ে কনসার্ন। তো সেই লিকুইডিটি নিয়ে কনসার্ন কি, যে আপনার সেই লিকুইডিটি নিয়ে কনসার্ন। সো আপনার একটা ব্যাংকের এনাফ লিকুইডিটি অ্যাসেট আছে কিনা, সে ওইটা নিয়েও কাজ করে। ঠিক আছে? কিভাবে কাজ করে? এলসিআর এবং এনএসএফআর এর মাধ্যমে। আমি আবারও বলতেছি যে আমরা সবাই জানি যে বেসেল হইলো ক্যাপিটাল নিয়ে কনসার্ন। তো শুধু ক্যাপিটাল নিয়েই কনসার্ন না, বেসেল 3 শুধু ক্যাপিটাল নিয়েই কনসার্ন না, সে একটা ব্যাংকের এনাফ লিকুইডিটি আছে কিনা ওইটা নিয়েও সে কাজ করে। কিভাবে কাজ করে? এলসিআর সে বলে দিচ্ছে যে তোমার লিকুইডিটি কাভারেজ রেশিও 100 অথবা 100 বেশি হওয়া লাগবে। এলসিআর এর ফর্মুলাটা কি? স্টক অফ হাইলি কোয়ালিটি লিকুইড অ্যাসেট, আমার লিকুইড অ্যাসেট, হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট উপরে, নিচে হলো টোটাল নেট ক্যাশ আউটফ্লো ওভার নেক্সট 30 ক্যালেন্ডার। তো 30 দিনের ভিতরে আমার কি ক্যাশ আউটফ্লো হইতে পারে ওইটা আমার নিচে। আর ওই আউটফ্লো কভার দেওয়ার জন্য আমার এনাফ ক্যাশ আছে কিনা ওইটা আমি কাউন্ট করে থাকি। এটা যদি আমার 100 অথবা 100 বেশি না হয়, তাহলে আমার কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাকে চিঠি দিবে, আমাকে পেনাল্টি ইম্পোজ করবে। নেক্সট, নেট স্টেবল ফান্ডিং রেশিও বলতেছে, আমি তো এটা দেখছি 30 ডেজ এর জন্য, তাই না, মাত্র 30 ডেজ। নেট স্টেবল ফান্ডিং রেশিও বলতেছে এটা লং টাইমের জন্য আমার অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড থাকা লাগবে আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডের এগেনস্ট। আমি আবারও বলতেছি, নেট আমার নেট স্টেবল ফান্ডিং রেশিও বলতেছে লং রানে আমার কি থাকা লাগবে, আমার অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড থাকা লাগবে, কি কভার দেওয়ার জন্য, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড কভার দেওয়ার জন্য। লেভারেজ রেশিও আবার বলতেছে কি, আমার লেভারেজ রেশিও হলো আমার টোটাল ক্যাপিটাল, আমার টায়ার 1 ক্যাপিটাল। আমি আচ্ছা, এই লেভারেজ রেশিও আমি কনসেপচুয়ালি বুঝাই। লেভারেজ মানে কি? লোন, তাই না, আমার লোন। তো লেভারেজ হলো আমি বেশি হাইলি লেভার্ড কিনা ওইটা হলো লেভারেজ রেশিও কাউন্ট করে, আমি হাইলি লেভার্ড কিনা। তো একটা কোম্পানির যদি ধরেন ক্যাপিটাল থাকে 30 টাকা আর লোন থাকে 70 টাকা, তার মানে তার লোনের পরিমাণ বেশি আমরা ধরে নিই। ব্যাংকের ক্ষেত্রেও আমি এই স্ট্যান্ডার্ডটা ফলো করি, যে ব্যাংকের লোনের পরিমাণ বেশি কিনা। আমার ধরেন ক্যাপিটাল আছে 10 টাকা, বাট আমি ডিপোজিট নিয়েছি 1000 টাকা, ওইরকম হওয়া যাবে না। আমার এটা একটা রেশিও আছে, ওই রেশিওর ভিতরে থাকা লাগবে। তো এই ফর্মুলাটা কি একটু দেখি। ফর্মুলাটা হলো আমার লেভারেজ রেশিও টায়ার 1 ক্যাপিটাল। আমার টায়ার 1 ক্যাপিটাল আমরা পড়ছি না, টায়ার 1 ক্যাপিটালে কি ছিল, যে কমন ইকুইটি টায়ার 1 ছিল, এডিশনাল টায়ার 1 ছিল। তো মালিকের টাকা, কথা হলো মালিকের টাকা, টায়ার 1 ক্যাপিটাল মানে মালিকের টাকা। তো মালিকের টাকা উপরে, নিচে হলো টোটাল লোন ইন্টু 100। তো এটার স্ট্যান্ডার্ড আমরা জানি 4% হওয়া লাগবে। তো মানে কি? এটার মানে হলো
আমি যদি 100 টাকা লোন দিই, 100 টাকা যদি লোন দিই, তাহলে ওই তার এগেনস্টে আমার 4 টাকা নিজের থাকা লাগবে, 4 টাকা মালিকের থাকা লাগবে। ক্লিয়ার? সো আমরা একটা না অনেক কিছু পড়তেছি, সো আমি আপনাকে একটু রেস্ট দিচ্ছি। সো আমরা ব্যাসেল শেষ করছি, আমরা ব্যাসেলের মনে আর চ্যাপ্টার নাই। সো সো ব্যাসেল শেষ করার আগে আপনাদেরকে একটু রেস্ট দিচ্ছি, জাস্ট 30 সেকেন্ড, যে আপনি একটু চিন্তা করেন আমরা ব্যাসেলে কি পড়ছি এতক্ষণ। তো আমরা অনেক কিছু পড়তেছি, খুব দ্রুত পড়তেছি। আমি অবশ্য চেষ্টা করতেছি স্লোলি যাওয়ার জন্য। আমি খুব আস্তে আস্তে কথা বলতেছি, স্লোলি যাওয়ার জন্য বলতেছি, এবং প্রত্যেকটা জিনিস ইন ডিটেলে বলতেছি যাতে আপনার কোথাও কোনো কনফিউশন না থাকে। তো আমি বুঝতেছি আপনার জন্য কষ্ট হচ্ছে একটা না এতগুলো পড়া মাথায় ঢুকানো, কিন্তু পড়াগুলো সহজ, আপনার জানাশোনার ভিতরে আছে, তো খুব বেশি মানে কষ্ট হওয়ার কথা না। আমরা এখানে শিখবো যে সিআরআর আর এসএলআর এর ডিফারেন্সটা শিখবো, ঠিক আছে? সিএলআর হলো আমি বাংলাদেশ ব্যাংকে ক্যাশ ফর্ম যে টাকাটা রাখি, এটা হলো সিএলআর ডেফিনিশনে আমি বলতেছি। ক্যাশ ফর্মে বাংলাদেশ ব্যাংকে ক্যাশ ফর্মে বাংলাদেশ ব্যাংকের বোল্ডে যে টাকাটা রাখি, এটা হলো সিএলআর। এসএলআর হলো আমার ক্যাশ ফর্মে হইতে পারে, গভর্নমেন্ট সিকিউরিটি হতে পারে, গোল্ড হইতে পারে, ঠিক আছে, এপ্রুভড সিকিউরিটি হতে পারে, ট্রেজারি বিল বন্ড হতে পারে, ট্রেজারি বিল অথবা বন্ড হতে পারে। ফর্মে যে আমি আমি টাকাটা মেনটেন করতেছি ওইটা হলো এসএলআর। পারপাসটা কি, আমি সিআরআর কেন মেনটেন করতেছি? আমার এনশিওর লিকুইডিটি। আমার কাছে যে মানুষ আমার আমার সেভিংস অ্যাকাউন্টে সেভিংসে টাকা রাখতেছে, সিডি অ্যাকাউন্টে টাকা রাখতেছে, তো ওরা যদি যখন টাকা চায় তা যাতে ফেরত দিতে পারি, এই কারণে বাংলাদেশ ব্যাংক বলে দিছে তোমার 100 টাকা ডিপোজিট হলে তুমি কি করবা, 4.5 টাকা আমার সিআরআর রাখবে। এসএলআর কেন আমি মেনটেন করতেছি? মেনটেন স্টেবিলিটি, ঠিক আছে। আমি আমি আমার স্টেবিলিটি মেনটেন করার জন্য 100 টাকা লোন পেলে আমি পুরোটাই দিতে পারতেছি না, আমি কারণ আমার স্টেবিলিটি মেনটেন করার জন্য, যে কেউ যদি এফডিআর বাঙাইতে চায়, এফডিআর বাঙাইতে চায় যাতে তাকে পে করতে পারে। তো এটাও আমাকে লিকুইডিটি এনশিওর করতেছে, এসএলআর আমাকে লিকুইডিটি এনশিওর করতেছে। বাট মানে সিআরআরটা যেমন একবারে ক্যাশ ফর্মে, এসএলআরটা একবারে ক্যাশ ফর্মে না। কম্পোনেন্ট গুলো কি কি? আমার ক্যাশ, সিআরআর এর কম্পোনেন্ট একটাই আমার ক্যাশ, আর এসএলআর এর কম্পোনেন্ট হলো আমার ক্যাশ, ট্রেজারি বিল বন্ড। ফ্লেক্সিবিলিটি কি? ডাজ নট আর্ন। আমার আমার আসলে এই যে ক্যাশ ফর্মে রাখলে এটা কোনো জিরো জিরো আর্ন করে, আমার জিরো আর্ন হয়, ঠিক আছে, এখান থেকে কোনো ইনকাম হয় না। কিন্তু আমার এসএলআর কিন্তু ইনকাম হয়, আমি ট্রেজারি বিলে ইনভেস্ট করতেছি, বন্ডে তো না, সরি বিলে ইনভেস্ট করতেছি, এখান থেকে কিন্তু আমি একটা রিটার্ন পাচ্ছি। আমার রেট কত আমরা অলরেডি বলছি যে সিআরআর হলো 4.5%, এখানে 4% হবে না, 4.5%, না 4%, সরি সরি, সিআরআর হলো 4%, আমি ভুল বলছি, 4.5% না 4%। আর এসএলআর 13%, এই মিলে হলো 17%। আর আমার আমার প্রাইভেট আমার আমার ইসলামী ব্যাংকগুলোর জন্য হলো সিআরআর 4%, ঠিক আছে, আর এসএলআর হলো 6.5%। তো 6.5 আর 4 মিলে 11.5%, ঠিক আছে, না 10.5%, 10.5%। আমরা একটা 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 ছোট মানে খুব সিম্পল একটা পড়া পড়তে যাচ্ছি, যে ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কন্টেক্সট অফ বাংলাদেশ, বাংলাদেশে কেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাগবে। এটা 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 তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দরকার, প্রপার্টি এলিভেশনের জন্য দরকার, আমার প্রপার্টি তো রেগুলেট হবে না, তাই না? আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না থাকলে কি হবে না? লোন হবে না, লোন না হলে ইন্ডাস্ট্রি হবে না, ইন্ডাস্ট্রি না হলে এমপ্লয়মেন্ট হবে না, এমপ্লয়মেন্ট না হলে প্রপার্টি এলিভেশন হবে না। ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য দরকার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থাকলে আমার প্রত্যন্ত অঞ্চলের মানুষ কি করতে পারে, আমার ফাইন্যান্সিয়াল সিস্টেমে আসতে পারে, সে ফাইন্যান্সিয়াল লেনদেন করতে পারে, লোন পায়, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এমপ্লয়মেন্টের জন্য দরকার। আমরা এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে চলে আসছি। নিউ ফিচার অফ অর্থঋণ আদালত, এটা পরীক্ষা এসে থাকে 2003 সালে আমার কি কি ফিচার অ্যাড হয়েছে অর্থঋণ আদালতে, ঠিক আছে। 2003 সালে কি অ্যাড হয়েছে? আমার সিম্পলিফিকেশন অফ দা প্রসিডিওর অফ ফিলিং সুট, মামলা করাটা সহজ করে দিচ্ছে, মামলা করা সহজ করে দিচ্ছে। এক নম্বরে, 2 নম্বর হলো আমার ডকুমেন্ট এভিডেন্স, আমি এভিডেন্স হিসেবে শুধু ডকুমেন্টকে নিব, মুখের কথা বিশ্বাস করবো না। অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন, তুমি আদালতের বাইরে গিয়েও ডিসপুট রেজলিউশন করতে পারো, এটা বলে দিচ্ছে। তারপর বলে দিচ্ছে চেঞ্জ ইন লিমিটেশন অ্যাক্ট, আমার লিমিটেশন অ্যাক্টের ব্যাপারে বলছে। তারপর বলছে চেঞ্জ ইন ডক্ট্রিন অফ ইনফিনিটি, তোমার কোলাটেরাল দিয়ে যদি কভার না হয় তোমার সম্পত্তি আমি নিতে পারবো, এই জিনিসটা বলছে। একটা ব্যাংকের ডিউটি এবং রেসপন্সিবিলিটি অফ ব্যাংকার রিকভারি লোন বিফোর ফিলিং সুট আন্ডার অর্থনীতি আদালত। আমি মামলা করার আগে একটা ব্যাংকের কি দায়িত্ব, ঠিক আছে, রয়েছে। তো সে কি করবে? নো কেস
ক্যান বি ফিল্ড আনটিল দ্য সিকিউরিটি আর সোল্ড অর অ্যাটেম্পট টু বি সোল্ড। তো ব্যাংক তো আমার কি নেয়, কোলাটেরাল নেয়, তাই আমরা জানি তাই না, কোলাটেরাল নেয় তাই না, কোলাটেরাল নেয়। তো ব্যাংক মামলা করতে পারবে না, সে আগে শুধু ট্রাই করা লাগবে কোলাটেরাল সেল করে রিকভার করার জন্য। তো তার কাছে যে কোলাটেরাল গুলো আছে ওগুলো সে সেল করার চেষ্টা করবে, তারপরে কোলাটেরাল সেল করে যদি টাকা আদায় করতে না পারে তখন সে মামলাতে যাবে, সে অকশন সেলে ট্রাই করবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমার মামলা করার আগে করা লাগবে। আচ্ছা, অর্থঋণ আদালতে 2003 সালে আমি অ্যামেন্ডমেন্ট করছি, এখন 10 সালে অ্যামেন্ডমেন্ট করবো। 2010 সালেও আবার অর্থঋণ আদালতে সে কিছু অ্যামেন্ডমেন্ট করছে, কিছু এডিশনাল এডিশন করছে, তার আইনের ভিতরে কিছু এডিশন নিয়ে আসছে। 10-এর ফিচার গুলা কি কি, কি ফিচার গুলা কি কি, সে মর্গেজ সেল, সে কি করতে পারে উইদাউট পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া, আমার পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া সে ব্যাংক নিজেই সেল করতে পারে, তার যে মর্গেজ প্রপার্টি গুলো আছে সে নিজেই সেল করতে পারে, এখানে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগ দেওয়ার দরকার নেই। ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান সেল উইদাউট পাওয়ার অফ অ্যাটর্নি, অন্য কাউকে নিয়োগ না দিয়ে সে নিজেই সেল করতে পারে। আরবিট্রেশন অ্যালাউ সুট সেটেলমেন্ট এট এনি স্টেজ, আমার যে কোনো স্টেজে সে কি করতে পারে, আমার সেটেলমেন্ট করতে পারে। এক্সিকিউশন সুট মাস্ট বি ফিল উইদিন দ্য 1 ইয়ার, কোন কাস্টমার বিএল হয়ে যাওয়ার পরে, আমার ব্যাড লোন হয়ে যাওয়ার পরে 1 বছরের ভিতরে মামলা দাখিল করতে হবে। নোটিশ পাবলিকেশন, যে আমার নোটিশ পাবলিকেশন, কোর্ট পাবলিশ নোটিশ ইন নিউজ পেপার চুজেন বাই দ্য ডিক্রি হোল্ডার, আদালতে যে রায় হয়েছে রায়টা কি করতে হবে, আমার পেপারে পাবলিশ করা লাগবে। অবজেকশন অবজেকশন ডিপোজিট রিডিউস টু 10% ফর এক্সিকিউশন সুট অবজেকশন, আমি আমি যে আপিল করতে, আমি আমি কি করব, এটা অবশ্য টেকনিক্যাল টার্ম, এটা একটু দেখে নেবেন। অকশন সেল ডিপোজিট, আমি আমি অকশন সেল করার জন্য আমি যে অকশনে যে কোনো, আমি যে অকশনে ব্যাংক যে সেল করবে আমার বোরোয়ারের প্রপার্টি, ওইখানে আমার ডিপোজিটের আমার কিছু ক্রাইটেরিয়া আছে। পেমেন্ট টাইম লিমিট, আমার 30 থেকে 90 দিনের ভিতর আমাকে কি করতে হবে, পেমেন্ট করা লাগবে। তো আমি যদি অকশন সেল করি, অকশনে যদি সেল করি, ওই সেলের প্রসেস যদি আসতে অনেক লম্বা টাইম দরকার হয়, ওইটা আদালত অ্যালাউ করবে না। আমি যে অকশনে সেল করতেছি এটা পেমেন্ট টাইম বেঁধে দিচ্ছে 30 থেকে 90 দিনের ভিতরে অকশনের পেমেন্ট দেওয়া লাগবে। আপিল টাইম, আমার ধরেন আমি তো মামলা করছি তাই না, আমি ব্যাংক মামলা করছি কার নামে, বড়ুয়ার নামে মামলা করছি। তো বড়ুয়ার আদালতের রায়ও হয়েছে, রায় হওয়ার পরে বড়ুয়ারের কিন্তু রাইট আছে আপিল করার জন্য। তো আপিলের আবার আপিল করতে পারবে, ওই রায় হওয়ার 60 দিনের ভিতরে আপিল করা লাগবে। তো এই অ্যামেন্ডমেন্ট গুলো আমার 2010 সালে আসছিল, তো এগুলো আপনি ডিটেলে দেখবেন, এটা পরীক্ষায় এসে থাকে। এবং আপিল এবং রিভিশনের কিছু ক্রাইটেরিয়া গুলো আছে, যে আমি ফিলিং এন্ড আপিল করার জন্য আমাকে কি করতে হবে, আমার 50% পেমেন্ট দেওয়া লাগবে। আমার লোনের যদি আমি 100 টাকা যদি আউটস্ট্যান্ডিং থাকে, তুমি তো লোন নিছো তাই না, এটা তো মিথ্যা না, আদালত বলতেছে তুমি তো বড়োয়ার, তুমি লোন নিছো, এটা তো মিথ্যা না। তো তুমি আগে পে করো, তুমি যে আপিল করতে চাচ্ছ তুমি আগে পে করো, তো ডাউন পেমেন্ট দাও। ঠিক আছে, তো এখানে আবার স্ল্যাব আছে, হ্যাঁ। আপিল 90 ডেজ এর ভিতরে করা লাগবে, এটা আমরা অলরেডি বলছি। তো ফিলিং এর রিভিশন, আমার রিভিশন 70%, রিভিশনের সময় 70% পে করা লাগবে। ঠিক আছে, তো রিভিশনেও আমার কি, আমার আমার কেস রিসলভ টেক্স আপ টু 60 ডেজ উইদিন পসিবল 30 ডেজ এক্সটেনশন। সো এই আইনগুলো আপিল রিভিশনের ক্ষেত্রে এই আইনগুলো জড়িত আছে, এগুলো টেকনিক্যাল টার্ম, আদালতের টার্ম, সো এগুলো আপনারা দেখবেন, দেখে এগুলো পড়বেন। তো এই ছিল আমাদের আমাদের চ্যাপ্টার 1 এর আলোচনা। তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। সো আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবে, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।